কি করছি? ছুঁচে সুতো পরাচ্ছি। কেন? কাউকে বলো না। একটু আগে আমার মিসেস হুমকি দিয়েছে যে আমার ঠোঁটটা সেলাই করে দেবে। কেন? তার কারণ 1 কাপ স্যুপ দিয়েছিল একটু আগেই, আমি তো খেতে দেরি করছি, আর মিসেস হুঙ্কার দিচ্ছে, আরে গরম স্যুপটা খাও, নাহলে স্বাদ পাবে কি করে? ঠান্ডা হলে কিন্তু স্যুপের স্বাদ লাগবে না। স্যুপ তো আমি দেরি করে খেয়েছি, তারপর আবার খানিকটা উল্টে ফেলেও দিয়েছি। তোয়ালে দিয়ে যখন এই স্যুপটা মুছছেন ম্যাডাম, তখন জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো, গরম স্যুপ স্বাদ লাগে, ঠান্ডা স্যুপ স্বাদ লাগে না কেন? তার পরিপ্রেক্ষিতে আমার ম্যাডাম হুমকি দিয়েছেন যে বেশি কথা বললে ঠোঁটটা সুতো দিয়ে সেলাই করে দেবো। আর ওই জন্যই আমি সুতোটাকে সুতো দিয়ে একটু ভেজাচ্ছিলাম আর কি। বোঝা গেছে? আচ্ছা বলো তো, সত্যি তো ব্যাপারটা খুব সিরিয়াস। ছুঁচে সুতো পরানোর সময় থুতু দিয়ে ভেজানোর দরকার কি? গরম স্যুপটা একটু বেশি স্বাদ লাগে কেন? আর স্যুপের তরলটা যখন টেবিলে পড়েছিল, তখন সেটা তোয়ালে দিয়ে মোছা হয়ে গেল কি সুন্দর, কি করে হলো? তোমরা যদি আমাকে ঠোঁটটা সেলাই করার হুমকিটা না দাও, তাহলে আমি তোমাদেরকে সব কিছু ব্যাখ্যা করে দেবো। এর একটা কমন উত্তর আছে, জানো তো? সারফেস টেনশন অফ লিকুইড, তরলের পৃষ্ঠটান ধর্ম। কিন্তু কি এই পৃষ্ঠটান ধর্ম? এই 3টে ঘটনায় ওই পৃষ্ঠটান ধর্ম কিভাবে জড়িত সব বলবো, ডিটেলসে বলবো, একদম এ থেকে জেড অবধি বলবো। শুধু সঙ্গে থাকতে হবে আর ভিডিওটা শুরু থেকে শেষ দেখতে হবে। ভিডিওটা শুরু করার আগে নিজের পরিচয়টা আমি আরেকবার দিয়ে নিই। আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার, and you all are welcome in PCS Education, our institution. আজকের টপিকটা হচ্ছে পৃষ্ঠটান। ওকে, এই পৃষ্ঠটান যখন আমরা পড়ব, তখন প্রথমেই আমাদেরকে জানতে হবে যে পৃষ্ঠটান হচ্ছে তরল পৃষ্ঠের একটা ধর্ম, যেটাকে ইংরেজিতে বলে সারফেস টেনশন, বাংলায় বলে পৃষ্ঠটান। অর্থাৎ নাম শুনে তো বোঝাই যাচ্ছে যে তরলের পৃষ্ঠে কিছু একটা ধর্ম হবে, সেইটাই হচ্ছে পৃষ্ঠটান। তো পৃষ্ঠে কী ধর্ম হয়? লিখেও নিতে পারো যে তরলের বা জলের পৃষ্ঠ, মুক্ত পৃষ্ঠ, মানে ধরো একটা কাপে জল রেখেছি, এর যে উপরের পৃষ্ঠটা, উপরের তলটা, তরলের মুক্ত পৃষ্ঠটা সর্বদা টান টান করা পর্দার মতো আচরণ করে। টান টান করা মানে পর্দা মানে বোঝো, এখন টান করে ওই যে বেলুন আছে না, বেলুন টান টান করে রাখলে টান টান করা পর্দার মতো আচরণ করে। কিন্তু টান যখন বললেন স্যার, একটা কোয়েশ্চেন তো তারপরে আসবেই, কোন দিকে টান? টান সেই দিকেই যেদিকে হলে ওই তরল পৃষ্ঠের ক্ষেত্রফলটা মিনিমাম হবে সেই দিকে। মোদ্দা কথা হলো, তরলের মুক্ত পৃষ্ঠ সর্বদা একটা টান টান করা পর্দার মতো আচরণ করে, এবং এই টান সর্বদা তার ক্ষেত্রফলটাকে, মুক্ত পৃষ্ঠটাকে মিনিমাম করার চেষ্টা করে, যতটা কমানো যায় আর কি। এক্সাম্পল চাই? তো টান টানের এক্সাম্পলটা প্রথমে আমি তোমাদেরকে দিয়ে দিই। এই টান টান করার ব্যাপারটা কীরকম কি দেখো। অনেক সময় তোমরা দেখে থাকবে যে জলের ওপর দিয়ে যখন পোকারা হেঁটে বেড়ায়, জলের ওপর দিয়ে যখন পোকারা হেঁটে বেড়ায়, তখন পোকাটা যেখানে ঠ্যাং ফেলে, দেখো একটা ছবি যাচ্ছে, পোকাটা যেখানে ঠ্যাং ফেলে দেখবে জলের সেই জায়গাটা একটু দবে গেছে, মানে একটু বসে গেছে। ওই যে সার্কাসের সময় যখন ওই টান টান করা জালের ওপর দিয়ে সার্কাসের লোকগুলো হেঁটে যায় না, তখন পাটা যেমন বসে যায়, তেমনি তরলের বা জলের ওপরে যখন জলপোকারা হেঁটে বেড়ায়, তখন পা যেখানে রাখে সেখানে একটু বসে যায়। এর থেকেই কিন্তু প্রমাণ হয় যে তরলের পৃষ্ঠটা একটু টান টান করা পর্দার মতো আচরণ করে। আর এই যে টানটা, এটা সবসময় তাকে করে কি, মিনিমাম ক্ষেত্রফলের দিকে নিয়ে যেতে চায়। এক্সাম্পল দিতে পারি, এক্সপেরিমেন্ট করেও দেখাতে পারি। এখন ফিজিক্স পড়ছো, 2-1টা এক্সপেরিমেন্ট শুনলে ভালোই লাগবে, কি বলো? আবার ঠিক বাস্তব এক্সাম্পল না হলে ঠিক হয় না। চলো একটা এক্সপেরিমেন্ট করি। ধরো একটা তার নিলাম, গুণর তার মানে বোঝো? হ্যাঁ, সেটা নিয়ে এরকম একটা ফাঁস বানিয়ে এটাকে একটা মুড়িয়ে একটা হ্যান্ডেল করলাম, মানে বুঝলে তো? দেখো এইরকম একটা তার হলো, আর তার একটা হ্যান্ডেল থাকলো। এইবার করলাম কি, এত বড় একটা তারের গোল্লা, তার একটা হ্যান্ডেল আছে, আমি সাবান জলের মধ্যে চুবোলে একটা ফিল্ম তৈরি হবে,
দেখো ছবিতে হয়েছে, ফিল্ম তৈরি হবে কি না ধরলাম। এইবার করলাম কি, একটা সরু সুতো নিয়েছি, সরু সুতো নিয়ে এরকম একটা ছোট্ট ফাঁস করেছি, এরকম ছোট্ট ফাঁস করে গিট দিয়ে দিয়েছি। মানে ফাঁস মানে বুঝেছো, এরকম একটা গোল করে গিয়ে একটা মাথার পরে গিট দিয়ে একটা গোল ফাঁস নিয়েছি। এবার ওই ফাঁসটাকে ওর ওপরে ফেলেছি, দেখো এবড়ো খেবড়ে এরকম 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 একটা পড়বে। ফেলার পর ওই ফাঁসের মাঝখানে আমি একটা ছুঁচ দিয়ে টুকুস করে ফাটিয়ে দিয়েছি। ও মা, যখনই ফাটাবো তখনই কি হবে, ওই যে সুতোর ফাঁসটা একদম টান টান গোল হয়ে যাবে। কেন বলো তো, যেটুকু তরলের পর্দা ফিল্ম মুক্তপৃষ্ঠ বেঁচে আছে সেটুকু চাইছে মিনিমাম হয়ে যায়, পেয়েছি সুযোগ। ওই মিনিমাম হলে কী হবে কি, সবাই সবার দিকে টেনে ছোটো হওয়ার চেষ্টা করছে, আর ও বেচারা গোল হয়ে ফাঁকা হয়ে গেছে। এর থেকেও কিন্তু এক্সপেরিমেন্টালি প্রমাণ হলো যে পর্দা টান টান আচরণ করে এবং এই টানটা সবসময় তাকে গুটিয়ে মিনিমাম ক্ষেত্রফলের দিকে নিয়ে যেতে চায়। মিনিমাম ক্ষেত্রফলের দিকে নিয়ে যেতে চাই। এর আরও এক্সাম্পল আছে। ধরো আমি কি বলছি, একটা এক্সাম্পল দিই, যে যদি আমি তুলি, শিল্পীরা যায় তুলি আঁকে না, এই তুলি, সেই তুলিটা যখন আমি এরকম আঁকা টাকা হলো, ওনাকে আমি তুলি, নর্মাল তুলি নিয়েছি, আমি যখন জলের মধ্যে চুবোলাম তখন দেখো জলের চুবোর মধ্যে তুলিগুলো এরম হয়ে গেল, সব ছাড়া। যেই না আমি জল থেকে তুললাম অমনি সমস্তগুলো দেখো এখন গায়ে গায়ে লেগে গেল। এই যে যেই না তুললাম সমস্ত গায়ে গায়ে লেগে গেল, কেন? ওই যে দুটো তুলির সুতো বা লোম বা পশম বা যাই হোক চুলের মধ্যে একটা জলের পর্দা তৈরি হয়েছিল, যেই না আমি তুলেছি ওই পর্দা করবে কি, ওর চেষ্টাই হচ্ছে সবসময় মিনিমাম ক্ষেত্রফল আমি নেব, একদম মিনিমাম করে দেবো। তো মিনিমাম করতে 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 একে অপরের গায়ের উপর লেগে গেছে, এতই মিনিমাম যে একজন সেটে গেছে একজনের সঙ্গে। এর থেকেও কিন্তু এক্সপেরিমেন্টালি নয়, বাস্তব উদাহরণ দিয়েও প্রমাণ হয় যে জলের পর্দা টান টান করা পর্দার মতো আচরণ করে। এটাকে সারফেস টেনশন বলে। সারফেস টেনশন মানেই তাই, জল বা তরলের মুক্তপৃষ্ঠ টান টান করা পর্দার মতো আচরণ করবে এবং এই টানটা তাকে ক্ষেত্রফলটা কমিয়ে মিনিমাম করার চেষ্টা করবে। ওই যে মজা করে প্রথমে বলছিলাম, সুতো যখন ভরছিলাম তখন তো এবড়ো খেবড়ো, কিন্তু যেই না মুখের মধ্যে দিয়ে থুতু দিয়ে ভিজিয়েছি, তাহলে ওই সুতোর ওপরে দেখো একটা থুতু জলের প্রলেপ পড়ে গেছে। আর ওই যে প্রলেপটা করবে কি, প্রলেপটা করবে ওই প্রলেপটা মিনিমাম ক্ষেত্রফল চাইবে। আর মিনিমাম ক্ষেত্রফল হলে কী হবে বুঝতে পারছো, সুতোটা সরু হয়ে যাবে, যতটা সরু করা যায় ওই জল ওকে ততটা সরু বানিয়ে দিয়েছে। আমারও ঢোকাতে সুবিধা হয়ে গেল। দেখলো তো, একটু আগে তোমাদের সামনেই ঢোকালাম। তোমরাও চেষ্টা করো, কিন্তু আমার ঠোঁটটা সেলাই করার জন্য নয়, তোমাদেরকে পড়াবো কী করে। ওকে। এখন নেক্সট কোয়েশ্চেন্সটা আরও কতগুলো জায়গা আছে যে সত্যি সে জলটা টান টান করে পদ্মার মতো আচরণ করে, সেটা আর একটা পরীক্ষা দেখানো যেতে পারে, তোমরা কিন্তু করবে। একটা ছুঁচকে এক বাটি জলের ওপরে হালকা করে নিয়ে ছেড়ে দেবে, দেখবে ছুঁচ জলে ভাসছে। ব্লেড তো হামেশাই ভাসে, ছুঁচও জলে ভাসবে। মানে একদম গ্লাসটা টাপুটুপু করে ভরে নেবে, দিয়ে তারপরে ছুঁচটাকে হালকা করে ছেড়ে দেবে, দেখবে জলে ভাসছে। তার কারণ ওই টান টান করা পদ্মার মতো আচরণ করে কে, জলের পৃষ্ঠ, ওই জন্যই এইটা ঘটে। একই কারণে শিশির ঘাসের ডগায় শিশির পড়ে না, কখনো মনে হয়েছে? আর এই যে শিশির, তার শেপ তো চৌকো, ত্রিকোণা, চতুর্ভুজ আকৃতি, এই আকৃতি সেই আকৃতি, কত আকৃতি হতেই পারত, কিন্তু গোল হয় কেন? তার কারণ যে কোনো আকারই হোক না কেন, যদি গোল হয়, সবসময় মনে রাখবা একটা নির্দিষ্ট আয়তনকে যতগুলো আকার দেওয়া যায় তাদের মধ্যে গোলাকার, স্ফেরিক্যাল, গোলক, এই শেপটা হলে তার ক্ষেত্রফল মিনিমাম হয়। ম্যাথামেটিক্স ইজ দ্য বিউটি কুইন অফ অল সায়েন্স। ক্ষেত্রফলটা মিনিমাম হয়, এই মিনিমাম ক্ষেত্রফল করার চেষ্টা করে তরলের পৃষ্ঠ, ওই জন্য গোল হয়, অন্য কোনো শেপ হয় না। এই জন্য শিশিরের ডগা কিন্তু গোল হয়। একই কারণে তোমরা জানবে যে এই যে বর্ষাকালে আমরা ছাতা ব্যবহার করি না, সেই ছাতাটা দেখবে কাপড়ে, এই এখন তো তোমরা সিনথেটিক কাপড় ব্যবহার করো, আমাদের সময়, মানে আমি তো বুড়ো হয়ে গেছি, আমাদের সময় কাপড়ের ছাতা অনেক বড়, এরকম লম্বা ব্যবহার করতে হতো। তো কাপড় ভেজালে জল তো পাশে চলে যায়, কিন্তু সেই কাপড়ের ছাতা তুমি যখন নিয়ে যাবে তখন দেখবে জল ওপর থেকে নিচে পড়ছে না, পুরোটা চুপচাপ হয়ে ভিজে যাবে, কিন্তু জলটা কিন্তু ভেতরে আসবে না। কেন? কারণ যে গোল 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 হয়ে যাবে তো পৃষ্ঠটানের জন্য জল, আর গোল হয়ে গেলে গড়িয়ে পড়ে যাবে।
তার মানে মাথার মধ্যে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। সুজিত স্যার এতক্ষণ বক বক করেছে যে তরলের পৃষ্ঠ সবসময় টান টান করে একটা পদ্মার মতো আচরণ করে এবং এই টান সর্বদা তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে মিনিমাম করার চেষ্টা করে। আমি এটা এক্সপেরিমেন্টালি প্রমাণ করে দেখিয়েছি, তোমাকে এক্সাম্পল দিয়ে বলেছি, সবটা মাথার মধ্যে দিয়েই গেছে, ওপর দিয়ে বোধহয় যায়নি। এখন কোয়েশ্চেনটা হলো স্যার ऐसा क्यों होता है, ऐसा क्यों होता है? इसका पीछे तो कोई राज जरूर होगा। If you want, I can say the atomic explanations of surface tension. যদি চাও তাহলে পৃষ্ঠটানের আণবিক ব্যাখ্যা আমি তোমাদেরকে করে দেখাতে পারি। আচ্ছা, একটা পাত্র রয়েছে, পাত্রের মধ্যে জল রয়েছে, ক্লিয়ার? এই জলে তো কোটি কোটি জলের অণু রয়েছে, ইজন্ট ইট? আচ্ছা, জলের ভেতরে যে অণুটা রয়েছে, জলের অণু, তার দেখো পিকচার যাচ্ছে, তার এদিকে 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 চারিদিকেই জলের অন্য জলের বিন্দুরা তাকে টানছে। এটাকে বলে অন্তরাণবিক বল। অর্থাৎ জলের অণুগুলো পরস্পর পরস্পরকে একটা নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করে। এটা জলে না, যে কোনো তরলের জন্যই সত্যি। যদি কঠিন হয় তাহলে সেটা বেশি হয়, তরল হলে একটু কমে যায়, গ্যাস হলে এই আন্তরাণবিক বলটা আরও কমে যায়। তার মানে তরল তখন তার অণুগুলো একে অপরকে আকর্ষণ করছে। তাহলে যে জলের অণুটা একদম জলের মধ্যে রয়েছে তার তো চারিদিক থেকে বিভিন্ন অণু আকর্ষণ করছে। এটাকে বলে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। দেখো ছবিতে দেখা যাচ্ছে এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা। দেখো যে জলের মধ্যে রয়েছে তার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা চারিদিকে, সবাই তাকে চারদিক থেকে টানছে। সে কোনো এক্সট্রা ফোর্স কিন্তু বোধ করছে না। চারদিক থেকে সমানভাবে যদি তোমাকে কেউ টানে, তুমি এক্সট্রা কোনো ফোর্স অনুভব করবে না। কিন্তু গোলটা বাজছে দেখো, যে একদম জলের ওপরিতলে রয়েছে, তার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স কিন্তু অর্ধেক। দেখো শুধু নিচের দিকের যে মলিকুলসগুলো রয়েছে তারাই কেবল তাকে নিচের দিকে টানছে, ওপরে তো বাতাস। তার মানে ওপরের দিকে তাকে কেউ টানছে না, সবাই তাকে নিচের দিকে টানছে। সেই জন্য যারা ওই তরলের ওপরিপৃষ্ঠে থাকে, কাউকে না কাউকে তো থাকতেই হবে, তাদের খুব মুশকিল, তাদের নিচের দিকে সবাই মিলে টানে। সেই জন্য পারতপক্ষে এই টানের জন্য ওপরে কেউ একটা থাকতে পারে না বা থাকতে চায় না। সেই জন্য যত কম সংখ্যক অণু যাদের একদম থাকতেই হয় আর কি, খুব স্বল্প সময়ের জন্য ওই ওপরিপৃষ্ঠে থাকতে চায় বা থাকে। সেই জন্য যদি কেউ না থাকতে চায় তাহলে সংখ্যাটা তো কমেই যাবে নাকি? সবাই নিচের দিকে থাকবো, নিচের দিকে গিয়ে থাকবো, নিচের দিকে গিয়ে থাকবো, তাহলে ওপরের দিকে কে থাকবে? ওপরের দিকে কেউ থাকতে চায় না বলে ওপরের ক্ষেত্রফলটা মিনিমাম হয়ে যায়। এই যে টানটা আসলে ক্ষেত্রফলটাকে মিনিমাম করার চেষ্টা করছে, দিস ইজ পৃষ্ঠটান বা সারফেস টেনশন, অ্যান্ড দিস ইজ দ্য মলিকুলার এক্সপ্লেনেশনস অফ দ্য ওয়ার্ড সারফেস টেনশন। ঠিক আছে, বোঝা গেল কথাটা? এই যে মলিকুলার এক্সপ্লেনেশনটা আমি তোমাকে বললাম, এর থেকে কিন্তু তুমি কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারলে। কিন্তু ডেফিনেশন ক্যা হ্যায়? 3 ইডিয়টস সিনেমা সেই আমির খানকে জিজ্ঞেস করা ছিল না হোয়াট ইজ মেশিন, তো আমির খান উত্তর দিয়েছে মেশিন ইজ সামথিং দ্যাট রিডিউস হিউম্যান এফোর্ট। তো টিচার জিজ্ঞেস করছে আরে বাবা डेफिनेशन क्या है डेफिनेशन? तो इसका भी एक डेफिनेशन ज़रूरत है। व्हाट इज़ पृष्ठटान सरफेस टेंशन, व्हाट्स इज डेफिनेशन? नॉर्मली पृष्ठेर कोनो तरलेर पृष्ठे যদি একটা রেখা টানো, কাল্পনিক রেখা, তাহলে সেই রেখা তো টান অনুভব করবে না। তাহলে ওই রেখার ওপরে একক দৈর্ঘ্যে যেটুকু টান অনুভূত হবে, সেই একক দৈর্ঘ্যে যেটুকু টান অনুভূত হবে তাকেই বলে পৃষ্ঠটান। লিখে নিতে পারো, যদি তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা যায়, তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে তরলের পৃষ্ঠের সমান্তরালে বরাবর ওই রেখার ওপরে যেটুকু বল অ্যাপ্লাইড হয় বা যেটুকু বল অনুভূত হয় তাকেই বলা হয় পৃষ্ঠটান। মানে বল বাই লেন্থ, একক দৈর্ঘ্যে যতটুকু বল, একক দৈর্ঘ্যে যতটুকু বল, তাহলে এর ডেফিনেশনটা কী হবে? মানে বল বাই লেন্থ, ইজন্ট ইট? পৃষ্ঠটান মানে বল বাই লেন্থ। তাহলে পৃষ্ঠটানের একক কী হবে? সিজিএস একক হচ্ছে বলের ডাইন আর লেন্থ সেন্টিমিটার, ডাইন পার সেন্টিমিটার। এসআই একক নিউটন পার মিটার। ক্লিয়ার হলো কি হলো না? সো এইটা হচ্ছে তোমার তরলের পৃষ্ঠটানের কী বললাম, ডেফিনেশনস বললাম এবং তার ইউনিটটা বললাম।
ডেফিনেশন কোথাও জিজ্ঞেস করবে না। এই যে গল্পগুলো বললাম এই সমস্ত থেকে আজকাল কোয়েশ্চেন আসছে। এখন কথা হলো যে এই যে পৃষ্ঠটান বললেন স্যার, অনেক এক্সাম্পলও দিলেন, এই পৃষ্ঠটান আবার কী কী জিনিসের উপরে নির্ভর করে? কার উপরে নির্ভর করে স্যার? পৃষ্ঠটান অনেক কিছুর উপর নির্ভর করে, জানো তো। তার ফার্স্ট নির্ভরতা তাপমাত্রার উপরে। তরলের তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তরলের তাপমাত্রার উপরে পৃষ্ঠটান সাংঘাতিক রকম নির্ভরশীল। তরলের সুপ গরমের ব্যাপারটাও আসবে। তোমাদের প্রথমেই কোশ্চেন বলে রেখেছি, উত্তর দেওয়ার পাল্লায় নেই, আসছি। তরল যদি গরম হয়ে যায়, উষ্ণতা বৃদ্ধি পায়, তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে তরলের যে অণু পরমাণু, উষ্ণতা বৃদ্ধি পেলে সে তরলের অণুগুলো ছোটাছুটি বেড়ে যাবে। আর তরলের অণুগুলো ছোটাছুটি যদি বেড়ে যায়, উষ্ণতা যত বাড়বে ছোটাছুটি তত বাড়বে। তো উনুনে বা গ্যাস ওভেনে জল চাপিয়ে দেখেছো গরম হলে কিরম হুড়োহুড়ি হয়? উষ্ণতা বাড়লে তরলের নিজেদের মধ্যে ছোটাছুটি বেড়ে যায়। আর তরলের নিজেদের মধ্যে ছোটাছুটি বেড়ে গেলে তাদের আণবিক আকর্ষণের বলটা একটু কমে যাবে। ছুটোছুটি বেড়ে গেছে, আণবিক আকর্ষণ কমে যাবে। আর আণবিক আকর্ষণের জন্যই তো পৃষ্ঠটানের মূল ব্যাপার। এই যে জলের অণুগুলো একে অপরের হাত ধরাধরি থাকে, আই তোরা সহচরি হাতে হাতে ধরি। দিস ইজ কল্ড দ্য ডেফিনেশনস অফ আণবিক বল। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের ডেফিনেশন কি কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে বলবে সুজিত স্যার শিখিয়েছে, আই তবে সহচরি হাতে হাতে ধরি। এই যে ইন্টার অ্যাটমিক ফোর্স, একে অপরের কাছাকাছি থাকতে চায়, হাতে হাত ধরে থাকতে চায়, এইটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। হাতে হাত ধরে যে থাকতে চায়, একটা এক্সাম্পল শুনবে। চলো, ধরো এই যে আমি টেবিলের উপর একটু জল ফেলাম, এবার একটুখানি এরম করে দেবে, দেখবে জল একটু দাগ টেনে দিলে সব জলটা অমনি পড়ে মেঝেতে পড়ে যাবে। ওই যে হাত ধরাধরি করে থাকতে চাই পৃষ্ঠটানজনিত কারণে, ওই জন্য সব জলই বেটা অন্তরাণবিক বলের জন্য আই তব সহচরি হাতে হাত ধরি করে নিচের দিকে পড়ে যাবে। ক্লিয়ার হয়েছে কি হয়নি? না। তো এই যে আন্তরাণবিক বল, যদি উষ্ণতা বাড়াও তাহলে অণুগুলোর ছোটোছুটি বেড়ে যাবে। অণুগুলোর ছোটোছুটি যদি বেড়ে যায়, তাহলে কী হবে? অণুগুলো ছোটোছুটি বেড়ে গেলে, উষ্ণতা বাড়লে অণুগুলো ছোটোছুটি বেড়ে গেলে পৃষ্ঠটান কমে যাবে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? আমি কিন্তু ফিজিক্স পড়াচ্ছি, হ্যাঁ, দিস ইজ ফিজিক্স। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য লজিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক কনসেপ্ট। তাহলে তাপমাত্রা বাড়ালে যদি আমার পৃষ্ঠটানটা কমে যায়, তাহলে কি হবে? পৃষ্ঠটান যদি কমে যায়, তাহলে আমার গিন্নি, নেই তো, খাওয়া হয়ে গেছে। যদি থাকতো, যদি সেটা গরম হতো, তাহলে তার পৃষ্ঠটান কম হতো, আমার জিভের ওপরে না ওটা ছড়িয়ে যেতে পারতো বেশি করে। হাতে হাতে ধরে ব্যাপারটা তো কম, গরম, পৃষ্ঠটান কমে গেছে, হাতে হাতে ধরাধরি করে কম হচ্ছে। তার মানে ওদের নিজেদের মধ্যে আন্তরাণবিক বলটা কমে গেছে। আমার জিভের ওপরে তরলটা ল্যাটপ্যাট করে লেগে যেতে পারতো, আমার স্বাদ কোরকটা অনেক বেশি কাজ করতে পারতো। গরম স্যুপ ওই জন্যই বেশি স্বাদ লাগে। স্বাদের ফাংশনটা বোঝাচ্ছি চলো। বাটা মশলা আর গোটা মশলা তরকারি রান্না করলে স্বাদ পাল্টা যায় না? ওই যে বেটে গুঁড়ো করো কেন? যাতে তোমার জীবের সমস্ত স্বাদ করে ওই গুঁড়োগুলো লেগে যায়, ক্ষেত্রফলটা বাড়িয়ে নাও। ওই জন্য স্যার আপনি খাবারের টেস্টও বোঝাচ্ছেন। জানি, বলে দিচ্ছি, তোমরাও অনেক কিছু শিখছো, তোমরাও লোককে বলবে। যা জানো সেটা অন্যকে শেখালে সেই জানাটা আরও বাড়বে। জ্ঞান দেওয়ার ব্যাপারে কখনও কার্পণ্য করবে না, ওকে? অবশ্য তার আগে অর্জন করতে হবে। 2 হচ্ছে, কাপড় কাচার সময় আমরা দেখব কখনো কখনো গরম জল ব্যবহার করি। হয়তো অনেক দিনের ময়লা গামছা তেলচিটে হয়ে যায় না? আমাদের বাড়িতে তেলচিটে অন্তত হয় না, কিন্তু যদি হয়ে যায় তখন সেই ময়লা তুলতে গেলে কী করতে হয়? গরম জলে ফোটাতে হয়, গরম জল দিতে হয়। আরে আগে গামছা পরিষ্কার কী করে দেখো, ভালো করে বোঝো, ফাংশনটা বোঝো। গরম করে কী করে পড়ে? প্রথমে তুমি দেখো, গরম জল মানে হচ্ছে তার এই হাতে হাতে ধরি ব্যাপারটা কম। কি হচ্ছে? অণুগুলোর আন্তরাণবিক আকর্ষণ কমে গেছে। নর্মালি ময়লা আর সুতির যে সুতো, তার উপরে ময়লা গিয়ে আটকে থাকে, এই জন্যই তো ময়লা হয়।
আর জলের কাজ কি? জল ওই ময়লা আর সুতোর মাঝখানে ঢুকে যায়, বুঝেছো? পুরো ভিলেনের মতো। থার্ড পার্সন, তুমি ওকে খুব ভালোবাসো, খুব ভালোবাসো, ভীষণ ভালোবাসো। একজন থার্ড পার্সন যদি ভেতরে ঢুকে আসে তাহলে কী হবে? সম্পর্কটা আলগা হয়ে যাবে না? এরকম ঘটেছে নাকি? ঘটেনি? তাহলে কারোর সঙ্গে ঘটাবা, মজা লাগবে। সুতো ময়লা আটকে আছে, জল ভেতরে ঢুকে গেল, আলগা হয়ে গেল, এবার একটু এরকম করলেই ময়লা চলে গেল জলে মিশে, এটাকে বলে ধোয়া। এইবার তুমি যদি সেই জল মেশাও যার উষ্ণতা বেশি, উষ্ণতা বেশি হলে কি হয়? আরে হাতে ধরাধরি ব্যাপারটা কমে গেছে। তাহলে এই যে একজন ঢুকছিল আর একজনকে সঙ্গে নিয়ে ঢুকছিল সুতো আর ময়লার মধ্যে, এখন সেসব নেই, ও একা একাই ঢুকে পড়বে, কারণ বন্ডিংটা এখন কম, আণবিক আকর্ষণ কমে গেছে, হাতে ধরাধরি করে ব্যাপারটা নেই, সেই জন্য অনায়াসে নিজেরা একা একাই ওই ফাঁকের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে একা একা ঢুকলে বুঝতে পারছো তো ব্যাপারটা ওই রকম হচ্ছে। কী হচ্ছে? একা একা ঢুকলে বেশি করে ময়লা সুতোর মধ্যে ঢুকে যাচ্ছে, আমার ওটা পরিষ্কার হয়ে যাচ্ছে বেশ পরিমাণে। ऐसा होता है, ওই জন্য আমরা গরম জল ব্যবহার করি। আরও কী হয় এক্সাম্পল খুঁজে কমেন্ট বক্সে লিখবে। আমার একটা খুব অভিযোগ আছে তোমাদের প্রতি, জানো তো? তোমরা পড়ো না, তোমরা ভাবো সব সুজিত স্যার পড়িয়ে দেবে। ইউ আর গোয়িং টু বি আ সিভিল সার্ভেন্ট। হ্যালো, কাঁধে দায়িত্ব নিজেকেও কিছু নিতে হবে, সব আমার ওপরে কেন? আমি তোমায় শুধু পড়ার ব্যাপারে ইন্টারেস্টটা তৈরি করে দেবো। একজন টিচারের এটাই কাজ। আ ব্যাড টিচার টিচেস, আ গুড টিচার ইন্সপায়ার্স। তোমাকে পড়ানোর ব্যাপারে অনুপ্রাণিত করা আমার কাজ, পড়ানোটা কিন্তু আমার কাজ না। তখন আই এম এ গুড টিচার, ডোন্ট মাইন্ড প্লিজ। এই যে তাপমাত্রা বৃদ্ধিতে জলের সারফেস টেনশনটা বাড়ে, কমে যায়, এটা তো মাথার মধ্যে একদম পরিষ্কার হয়ে গেছে, ঠিক? নেক্সট হচ্ছে, যদি দ্রবীভূত বস্তুর উপস্থিতি থাকে, কোনো কিছু তুমি মেশাও, তাহলেও কিন্তু সারফেস টেনশনের পরিবর্তন হবে। কোনো অজৈব পদার্থ, ইনঅর্গানিক পদার্থ যদি তরলে দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে পৃষ্ঠটান বাড়ে। আবার কোনো জৈব পদার্থ, অর্গানিক পদার্থ যদি তরলে দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে পৃষ্ঠটানের মান কমে যায়। উদাহরণস্বরূপ, আমার সাধারণ জলের যে পৃষ্ঠটান সেটা হচ্ছে 72 ডাইন পার সেন্টিমিটার মতো, ঠিক আছে? সাধারণ জলের পৃষ্ঠটান 72 ডাইন পার সেন্টিমিটার মতো। তুমি যদি ইনঅর্গানিক কোনো সাবস্টেন্স তার সঙ্গে মেশাও তাহলে কী হবে? বলেছি আমি, ইনঅর্গানিক কোনো কিছু মেশালে সারফেস টেনশন বেড়ে যাবে। লবণ মেশাও জলে, লবণ মেশালে তার সারফেস টেনশন যদি পরিমাপ করা যায় হবে 84 ডাইন পার সেন্টিমিটার, মানে 72 থেকে বেড়ে 84 হয়ে যাবে। কিন্তু যদি অর্গানিক সাবস্টেন্স মেটাও, সাবান অর্গানিক কিন্তু চর্বি টর্বি দিয়ে তৈরি হয়। তোমার বাড়িতে ঠাম্মা থাকলে একদম বলো না, কিন্তু ওই অনেক কিছু চর্বি টর্বি কিন্তু মেশায়। এখন যদিও একটু কমেছে ব্যাপারটা, কিন্তু ফ্যাটি অ্যাসিড থাকে তার মধ্যে। হ্যালো, ফ্যাটি অ্যাসিড অর্গানিক। তাহলে অর্গানিক সাবান যদি মেশাও তাহলে 72 থেকে কমে 32 হয়ে যাবে। সাবান বা ডিটারজেন্ট মেশালে পৃষ্ঠটান কমে যায়। পৃষ্ঠটান কমে গেলে মানে কি? অন্তরাণবিক ব্যাপারটা হাতে ধরি ব্যাপারটা কমে যায়। সেই জন্য সাধারণ জল যদি হাতের মধ্যে নিয়ে এরকম করে ফিল করার চেষ্টা করো, সাধারণ জলকে নিয়ে দেবে একটু খসখসে, কেউ একটু সাবান জল নিয়ে দেখো, স্লিপি, ইজন্ট ইট? কেন স্লিপি? আরে সাবান জলের পৃষ্ঠটান কমে গেছে তো, ওই জন্য হাতে ধরাধরি করে ও তোমার উপর দিয়ে হাত চলছে না, একা চলছে এখন। সেই জন্য জল ছাড়া হয়ে গেছে, মানে তোমার একটু স্লিপি ফিল হচ্ছে। কাপড় কাচার সময় তুমি যে ডিটারজেন্টটা মেশাও না, একই কারণে মেশাও। গরম করলে পৃষ্ঠটান কমে, ডিটারজেন্ট মেশালে, সাবান মেশালেও পৃষ্ঠটান কমে। পৃষ্ঠটান কমে গেলে ওই ময়লা আর সুতির মধ্যে জলের ঢুকে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, কাপড় জামা অনেক বেশি পরিষ্কার হয়। দিস ইজ দ্য এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল তোমার রয়েছে, তুমি যদি জলের মধ্যে কর্পূর দাও, কর্পূর হলে কি? কর্পূর কোথাও একটু জলে বেশি মিশবে, কোথাও একটু কম মিশবে, অপদ্রব্য যেটাকে বলে। সেইটা বেশি মেশা কম যে, তারপরে কি পৃষ্ঠটানের হেরফের হয়ে যাবে। আর এই পৃষ্ঠটানের হেরফের হয়ে গেলে কর্পূর করে ছোটাছুটি করবে। এটাও কিন্তু পৃষ্ঠটান বেশি কম হয়ে যাওয়ার জন্য হয়। বোঝা গেল কথাটা? সো দিস ইজ দ্য এক্সাম্পল যে জলে ডিটারজেন্ট মেশালে কেন আমাদের পরিষ্কার হয়, কর্পূর দিলে এরকম কেন হয়, বা আমি তোমাকে আরেকটা এক্সাম্পল বললাম সাবান জল একটু স্লিপি কেন, পিছলে কেন। সবটা কিন্তু মাথার মধ্যে একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে, যায়নি? নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, তরলে অপদ্রব্যের উপস্থিতি, তরলের উপরিস্থিত মাধ্যম, এটার উপর নির্ভর করে। দেখো তরল যে মুক্ত মানে একটা তরল রয়েছে, তার উপরে বাতাস রয়েছে।
সেই বাতাস যদি শুকনো হয়, ঠিক আছে, তাহলে ওই তরলের মুক্ত পৃষ্ঠটানটা একরকম হবে। যদি জলীয় বাষ্পপূর্ণ হয় তাহলে কিন্তু আরেক রকম হবে। নর্মালি জলের ওপরে যদি যে বাতাসটা থাকে সেই বাতাসটা যদি শুকনো বাতাস হয়, জলের পৃষ্ঠটান মোটামুটি 72-5 সেন্টিমিটার থাকে। কিন্তু উপরের তলের যদি বাতাসটা জলীয় বাষ্পপূর্ণ হয়, ঠিক আছে, তাহলে কী হবে, ওটা জলীয় বাষ্পপূর্ণ বাতাস যদি উপরের তলে থাকে তাহলে ওটা 70 সেন্টিমিটার হয়ে যায়। ক্লিয়ার হলো? তার মানে ওপরে যদি ভেজা বাতাস থাকে তাহলে কি আমার পৃষ্ঠটানটা কমে যায়। ক্লিয়ার হলো কি হলো না? আর একটা জিনিস হচ্ছে দূষণ। জলের মধ্যে যদি দূষিত পদার্থ মেশাও তাহলে তরলের পৃষ্ঠটানটা কমে যায়। জলের মধ্যে তেল ঢেলে দাও, ওই যে আগের দিনে সমুদ্র যখন অশান্ত হয়ে যেত, পিপে পিপে তেল সমুদ্রের উপরে ঢেলে দেওয়া হতো না? জলের মধ্যে যদি জলেরা হাত ধরাধরি করে থাকে তাহলে তাদের শক্তি অনেক বেশি। তুমি তেল ঢেলে দাও, অসাধ্যের জন্য হাত ধরাধরি করে নেই, পৃষ্ঠটান কমে গেছে, হাত ধরাধরি করে আর নেই, পৃষ্ঠটান কমে গেছে, তাহলে ঢেউয়ের ধাক্কার জোরও কমে যাবে। ওই জন্য কিন্তু তেল ঢেলে দেওয়া হতো। আর একটা প্রভাব আছে, লাস্ট প্রভাব, যেটা হচ্ছে জলের ওপর তেল ছড়লে ওই একই কারণেই ছড়িয়ে যায়। তেল অপেক্ষা বিশুদ্ধ জলের পৃষ্ঠটান অনেক বেশি, জলের ওপর তেল ঢাললে ছড়িয়ে যায় না। আমি যে স্কুলে পড়তাম একটা আলুর দমের দোকান ছিল, ওই সময় তো যা খাওয়া যায় তাই খুব স্বাদ লাগে না, তারপরে তো আর স্বাদ লাগে না। তো স্কুলে আমি তখন ক্লাস 8-এ পড়ি, অর্ধেক হাফ আলুর দম আর হাফ পাউরুটি খেতাম। তো 1 টাকা 1.5 টাকা নিত, আমার ঠিক মনে নেই দামটা। তো আলুর দমটা দিত একটা বাটির ওপরে, বুঝেছো তো কথাটা? আলুর দম তৈরি করার সময় যে তেলটা ভেসে উঠতো না, সেই তেলটাকে উনি কেটে আলাদা বাটিতে রাখতেন। আগে আলুর দমটা দিতেন, তারপর ওই তেলটা অল্প একটু নিয়ে দিতেন, তাহলে পুরো ভেসে যেত। আলুর দমের উপরে বেশ তেল টলটল টলটল করে একটা লালচে লালচে তেল ভাসছে, এটা বুঝতে পারছো তো? গার্নিশিং সুন্দর দেখতে লাগতো। ওই তেল জলের উপর দিলে কী হবে, মানে ঝোল তো না, টলটলে ঝোল, বুঝেছো তো? কিন্তু তখন হেভি স্বাদ লাগতো। ওই যে তেল নিল, তেল কেন ভাসে? তার কারণ তেল অপেক্ষা বিশুদ্ধ জলের পৃষ্ঠটান অনেক বেশি। আর একবার, তেল অপেক্ষা বিশুদ্ধ জলের পৃষ্ঠটান অনেক বেশি, ফলে জল তেলের ওপরে ছড়িয়ে যায়, একটা টান প্রয়োগ করে, যার দরুন জল তেলের ওপরে ওটা ছড়িয়ে যায়। ঠিক আছে কথাটা? এটা বোঝা গেল কথাটা? এইটা আশা করি বুঝতে পেরেছ। নেক্সট তোমাকে যে এক্সাম্পলটা দিচ্ছি, যে এইটা হচ্ছে যে কী কী বিষয়ের ওপরে পৃষ্ঠটানটা নির্ভর করে, আর মলিকুলার ব্যাপারটা বলেইছি। এই যে আমি তোমাদের বলেছি যে না, জল সবসময় পৃষ্ঠটানজনিত কারণের যে মূল ব্যাপারটা, যে জল সবসময় হাত ধরাধরি করে থাকে। এরপরে যখন তোমরা খুব বাচ্চা ছেলে মেয়েদেরকে ফিজিক্স পড়াতে শুরু করবে, যদি পড়াও আর কি, আমার মতো হয়েও না, কী সাবজেক্ট আর কী পড়াই। যখন আমি খুব প্রাউড ফিল করি ওয়েন আই ওয়াজ আ ফিজিক্স টিচার ইন মাই টাউন। ক্যালকাটা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে এরকম 4-5 জন আছে, আমার অন্তত 15-20 জন স্টুডেন্ট আছে যখন আমি ফিজিক্স পড়াতাম, যারা কিন্তু ডক্টর। তো এই সমস্ত একদিন সব কিছু ছেড়ে দিয়ে, আমার তখন প্রায় 350-400 স্টুডেন্ট ছিল, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি 13 জনকে নিয়ে পিসিএস এডুকেশন বানিয়েছিলেন আমাদের ম্যাডাম সাথী দেবনাথ। তো ওখানে আমরা শুরু করেছিলাম। তো আউট অফ 13 জনের মধ্যে কিন্তু প্রথম বছরে 13 জনই চাকরি পেয়ে যায়। সো 13 ইজ এ ভেরি লাকি নাম্বার ফর মি। ওকে, কারণ আমি যখন ইউনিভার্সিটিতে কলেজে পড়তাম, সেবার খুব ভালো রেজাল্ট করেছিলাম, ইউনিভার্সিটিতে র্যাঙ্ক করেছিলাম, তখন আমার রোল 13 ছিল। 13 সালে আমার ছেলে হয়েছে, বোঝা গেল? 13 সালে বাড়ি কিনেছি। 13 ইজ ভেরি লাকি ফর মি। এইটা কি সত্যি? পুরো ভুলভাল। কোনো সংখ্যা কারোর জন্য লাকি বা ভালো কিছু হয় না। ঘটনাক্রমেই 13 দিয়ে আমার সঙ্গে অনেক কিছু ভালো হয়েছে। আর আমি সবসময় জীবনের পজিটিভ সাইডগুলোকে মনে রাখি। অলওয়েজ রিমেম্বার দ্য পজিটিভ সাইড অফ লাইফ। জীবনে প্রচুর দুঃখ থাকবে, জানো তো? বাট ইউ নেভার, এই মাথাটা স্মৃতিগুলো দুঃখের ভার বহন করার জন্য নয়। পৃথিবীতে কত ভালো জিনিস আছে, আনন্দ, সুখ, কত ভালো তোমার সঙ্গে হয়েছিল, সেগুলোকে রিমেম্বার করো, সেগুলোকে মনে রাখো। কে তোমায় একটু ছ্যাঁকা দিয়েছিল, তার দুঃখেই বাঁচো না। কতজন যে তোমায় ভালোবাসে, সেগুলো ভাবো। অ্যান্ড অলসো আই লাভ ইউ ভেরি মাচ। অন্তত এটাও তো
একটা ভালোবাসা না, এটাকে সামনে রাখো। সেন অলওয়েজ দিস ইজ আ স্টোর হাউস অফ দ্য অল গুড থিংস দ্যাট হ্যাপেন্ড ইন ইউর লাইফ। পজিটিভ হওয়ার এটাই মন্ত্র। দেখো আমি 13 দিয়ে যা যা বললাম সব ভালো বললাম, 13 দিয়ে কি খারাপ আমার সঙ্গে হয়নি? হয়েছে, বাট আই ডোন্ট রিমেম্বার দিস। খারাপগুলো মনে রাখার মতো সময় মস্তিষ্কের আধার কিছুই আমার কাছে নেই। তো যদি কখনো তোমাকে কেউ জিজ্ঞেস করে যে পৃষ্ঠটানটা কেন হয়, এই আন্তঃআণবিক বলের জন্য। আর আন্তঃআণবিক বলের ডেফিনেশনসটা কী? ও যেটা বলছিলাম যে আমার অনেক স্টুডেন্ট ডাক্তার, তো আমি তখন খুব ভালো ফিজিক্স পড়াতাম। একদিন সব ছেড়ে ছুড়ে দিয়ে সব আরম্ভ করলাম। তো ফিজিক্সটাকে রিয়েলি ফিল করি, মানে আই লাভ দিস সাবজেক্ট ভেরি মাচ। তার অনেক পরে ইতিহাসকে ভালোবাসতে শুরু করেছি, পলিটিকে ভালোবাসতে শুরু করেছি। যদি আমাকে জিজ্ঞেস করো স্যার আপনি সবচেয়ে কোনটা বেশি ভালো পড়ান, তো দ্যাট ইজ ইকোনমিক্স। আমি ইকোনমিক্সটা খুব ভালো বুঝি, মানে টাকা পয়সার ব্যাপারে আমি একদম, আমার মাথা একদম পরিষ্কার। যখন ইকোনমিক্স পড়াবো তোমাদের, তখন দেখে ওটা হয়তো সবচেয়ে বেশি ভালো লাগবে। পলিটিটাও ঠিকঠাক, পলিটির মধ্যে অতটা রস নেই, কিন্তু ভালোই তোমাদেরকে তো পড়িয়েছি। তো যখন তোমরা পড়াবে তখন একটা দুটো সাবজেক্টে একটা এক্সপার্ট হলে কিন্তু বিসিএস হওয়া যাবে না, ওকে? সবগুলো সাবজেক্টই কম বেশি জানতে হবে। তো যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে যে আন্তঃআণবিক বলটা কী, দেন ইউ মাস্ট আনসার দেম আন্তঃআণবিক বলটা হচ্ছে আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি। ইয়া, একজন আরেকজনকে ধরে আছে, ধরে থাকতে চাইছে, এটা আন্তঃআণবিক বল। এইটার জন্য যদি এখানে জল পড়ে, তুমি যদি এরকম টেনে দাও, তো কিন্তু সবটা অল্প সময়ের মধ্যে গড়িয়ে পড়ে যাবে, যাবে কি না? এর জন্য কী করতে হবে? প্রথমে 1 গ্লাস জল নিতে হবে, নিয়ে ডাইনিং টেবিলের উপরে ফেলে দিতে হবে। মা পেটালে আমার দায়িত্ব নয়, তারপরে এরকম করে টেনে দিয়ে দেখবা সব পড়ছে কি না, পড়বে। এই কারণে জানো তো, কোনো সরু স্ট্র টাইপের সরু কিছু নল জলের মধ্যে চোবালে জল একটু উপরে উঠে আসে, তাই না? এইটাকে বলে জলের কৌশিকতা। কৌশিকতা কেন? ক্যাপিলারিটি। কেন? সারফেস টেনশনের জন্য হয়। ওই যে আইতব সহচরী হাতে হাত ধরে ধরে, সবাই হাতে হাত ধরে ধরে, ওই একজন উঠছে আর একজন উঠে যাচ্ছে। তো জলের মধ্যে তুমি যদি সরু নল চোবাও, তাহলে জল ওই নল বেয়ে একটুখানি উপরে উঠে যাবে। এই যে ঘটনাগুলো উপরে উঠে যাবে, কেন? একজন উঠছে তো আরেকজনকেও টেনে তুলছে, আরেকজনকেও টেনে তুলছে, আরেকজনকেও টেনে তুলছে, সবাই মিলে উঠে যাবে। এই যে সরু নলের মধ্যে দিয়ে জলের ঊর্ধ্বগতি, অভিকর্ষ টানের উল্টো দিকে যায়, এটাও কিন্তু পৃষ্ঠ টানের জন্য হয়। স্যার সব তরল কি যাবে? না, পারদ যাবে না। যে তরল কাঁচকে ভেজায়, যে তরল কাঁচকে ভেজায়, সেই তরলেই কৌশিকতা দেখাবে, মানে উঠে যাবে। তুমি যদি পারদের মধ্যে সরু নল চোবাও, নেমে যাবে, মানে হ্যাঁ, মানে উঠে যাওয়ার বদলে তরল নলের মধ্যে নেমে যাবে। দ্যাট ইজ ডিফারেন্ট রিজন, আমি তোমাদেরকে অন্যদিন সেসব বলবো, অনেক বেশি হয়ে যাচ্ছে। তো যে সকল তরল কাঁচকে ভেজায় তাদের কৌশিকতার জন্য বা ক্যাপিলারিটির জন্য বা সারফেস টেনশনের জন্য জলটা উপরের দিকে উঠতে থাকে, এটাকে বলে ক্যাপিলারিটি বা কৌশিকতা। ঠিক আছে? তো এই জন্যই তোমরা জানো যে হ্যারিকেনের সলতে বা ল্যাম্প, কেরোসিন তেল তো নিচে থাকে, সলতে বরাবর জল ওই কৌশিকতা কারণের জন্যই উপরের দিকে ওঠে, অনবরত উপরে ওঠে। তোমরা জানো যে বর্ষাকালে মাটি ভিজে যায়, তার জন্য দেয়ালও অনেকের ভিজে যায়। কেন? ওই সরু সরু কৌশিকতা নলের সরু সরু ছিদ্র থাকে না, ওই সরু ছিদ্র পথে জল কিন্তু উপরের দিকে উঠে এসে দেয়ালকে ভিজিয়ে রাখে। এই জন্য তোয়ালে দিয়ে কোনো কিছু, আমরা যখন ব্লটিং পেপার বা তোয়ালে দিয়ে, ওই যে আমার মিসেস যখন জল মুছছিল, তখন সেটা তোয়ালের মধ্যে দেখে কেন কৌশিকতার জন্য উপরের দিকে উঠে গেছে। ব্লটিং পেপারটা তুমি যখন দাও, তখন কৌশিকতার জন্য সরু ছোটো 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 ছিদ্র থাকে না ব্লটিং পেপারের মধ্যে, ওই ছোটো ছোটো ছিদ্রের মধ্যে দিয়ে জল কৌশিকতার জন্য উপরে উঠে যায়। স্পঞ্জ ওই ছোটো 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 কৌশিকতার জন্য ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে জল উঠে যায়। আমরা যে মাটিতে লাঙল দিই না, লাঙল দেওয়ার কারণও কিন্তু যাতে নিচের যে জল রয়েছে, ভৌম জল, সেই লাঙল হলে হয় কি, ওই সরু সরু ফাঁকা হয়ে যায়, মানে একটু আলগা হয়ে যায় মাটি। আলগা হয়ে গেলে কি সরু 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 জায়গা তৈরি হয়, ওই সরু, যাতে করে নিচ থেকে জল খানিকটা উঠে এসে মাটিটাকে সরস রাখে, এই জন্য আমরা লাঙল দিই। ঠিক আছে কথাটা? এর সবটাই কিন্তু আমার হচ্ছে জলের কৌশিকতার জন্য বা ক্যাপিলারিটির জন্য। কৌশিকতার আরও অনেকগুলো এক্সাম্পলস তোমাদেরকে দিই, একটা একটা করে লিখে নাও। কৌশিকতার জন্যই কিন্তু মাটি থেকে জল শেকড়ের মধ্যে দিয়ে, মূলের মধ্যে দিয়ে আস্তে 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 পাতায় ওঠে। কারণ সরু সরু জাইলেম, সরু নল জাইলেম, জানো তো, সেই সরু জাইলেম নালিকার মধ্যে দিয়ে পৃষ্ঠটানের জন্য বা কৌশিকতার জন্য, কৌশিকতা বা ক্যাপিলারিটির জন্য বা পৃষ্ঠটানের জন্য যাই বলো, জল কিন্তু ওপরে ওঠে। পেনের ওই যে তখন, এখন কেউ ইউজ করো না, ফাউন্টেন পেনের একটা ডগাটা নিপটা চেরা থাকতো না, ওই কৌশিকতার জন্যই কিন্তু তুমি লিখছো, আর ওই কৌশিকতার জন্যই কিন্তু ও কিন্তু অনবরত নিরবিচ্ছিন্নভাবে কালি ওই চেরা জায়গা দিয়ে আস্তে আস্তে করে বেরিয়ে চলে আসছে।
ব্লটিং পেপার, তার মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, সে কৌশিকতার কারণেই কিন্তু জল শোষণ করে। সুতির কাপড় দিয়ে জল মোছা সোজা, কারণ ওর মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, এই জন্য সে শোষণ করে। ল্যাম্পের মধ্যে সলতে দিয়ে যে তেল উপরে উঠে আসে, কারণ ওই সলতের মধ্যে অসংখ্য সরু সরু ছিদ্র থাকে, যেটা সরু নলের মতো কাজ করে, তার মধ্যে দিয়ে তেল কিন্তু উপরের দিকে উঠে আসে। বর্ষাকালে দেয়াল ভিজে থাকে, তার কারণ ওই সরু 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 যে ফুটো 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 আছে, তার মধ্যে দিয়ে জল উপরের দিকে উঠে আসে কৌশিকতার জন্য। মাটির কলসিতে জল ঠান্ডা হয় কৌশিকতার জন্য বাইরে বেরিয়ে আসে, তারপর অবশ্য লিনতাপের এফেক্টে আসে, সেটা তাপ পড়ানোর সময় বলবো। মাটির তুলনায় বালি শুষ্ক থাকে কৌশিকতার জন্য। তোয়ালে দিয়ে যে আমরা গা মুছি, এটাও কৌশিকতার জন্য। ঠিক আছে, বোঝা গেল কথাটা? হ্যালো। সো এই হলো আমাদের আজকের ক্লাসের সবটা। সারফেস টেনশন সম্পর্কে শুরু থেকে শেষ অবধি আমি সবটা বললাম, আশা করি বুঝেছো। আর ওই যে আমার ঠোঁটটা সেলাই করে দেবে বলেছিল মিসেস, এটা কি সত্যি স্যার? সত্যি জানো, কেউ বিয়ে করো না, আজ যাই করো, একদম বিয়ে করবে না। আমার বাবা আমাকে বলেছিল যে শোন সুজিত, কখনো বিয়ে করবি না। আমিও ঠিক করেছি, আমার ছেলেকে বলে যাব যে দেখ, কখনো বিয়ে করবি না, আর এই কথাটা তুইও তোর ছেলেকে বলে যাবি। ওকে, তোমাদেরকেও বললাম, দেখো কখনো বিয়ে করবে না, আর এই কথাটা তুমি তোমার ছেলেকেও বলে যাবে যে তুই তোর ছেলেকে বলে যাস আর যাই হোক বিয়ে করিস না। এইরকম হুমকি, বলো, ঠোঁট সেলাই করে দেবে, সহজায়? ওকে, ভালো থাকো, মজা করলাম, হাসলাম, অনেক কিছু করলাম, আশা করি ভালো লেগেছে, মজাদার একটা ক্লাস হয়েছে। আজকে একটু নাকের সমস্যা কম হয়েছে, আমি একটুখানি বলে নিই। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার শরীরে দুটো গ্ল্যান্ড নেই। একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড নেই, মানে মৃত, আর একটা হচ্ছে নাক, যেটা দিয়ে শ্লেষ্মা তৈরি করে নাকটাকে ভেজানো রাখার জন্য, সেই গ্ল্যান্ডও আমার শুকিয়ে গেছে, নেই। আমাকে বাইরে থেকে ওই রস দিতে হয়, আর সকালবেলা ওটা করে একটা করে থাইরক্সিন এর বড়ি খেতে হয় 100 মিলিগ্রাম, যেটা হায়েস্ট। যতদিন বাঁচবো ততদিন খেতে হবে, আর নাকে ওই লিকুইডটা দিতে হবে। সেই জন্য আমার ডক্টর, যে আমি চেন্নাই অ্যাপোলোতে চিকিৎসাধীন থাকি, আমাকে বলেছেন যে একটানা 15 মিনিটের বেশি কথা না বলতে। তার কারণ কথা বললে হয় কি, এই যে বাতাসটা ফুসফুস থেকে নাক দিয়ে বেশি বেরোয়, তো অনেকক্ষণ কথা বললে গলা শুকিয়ে আসে না, জল খেয়ে গলা ভেজাতে হয়। সে অনেকক্ষণ কথা বললে গলা আর নাক দুটোই শুকিয়ে আসে। আর নাকটা যখন আমার, যেহেতু ওই গ্ল্যান্ডটা মারা গেছে, মানে মৃত, নেই, ওই গ্ল্যান্ডটার জন্য নাকটা শুকিয়ে যায়। এরকম করি না মাঝে মাঝে, যখন অনেকক্ষণ কথা বলে ফেলি তখন কষ্ট হয়। তো আমি তো বাই প্রফেশন টিচার, বলো কি করব? আই হ্যাভ টু টক টু ইউ মাই ডিয়ার। আমাকে তো তোমাদের সঙ্গে কথা বলতেই হবে, এই জন্য মাঝে মাঝে তোমাদের ডিস্টার্ব হয়। এখন তাহলে আমাকে ভিডিও করা বন্ধ করে দিতে হবে, কারণ আমাকে ডক্টর 15 মিনিটসের বেশি একটানা কথা বলতেই নিষেধ করেছে। একজন টিচারের পক্ষে এটা কি সম্ভব? তো যখন একটু অস্বস্তি লাগবে, আমি নাক জোর করে বাতাসটা পাঠাই, কারণ শুকনো হয়ে যায় নাকের ভেতরটা, কষ্ট হয়, আমার দম বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে দেখবা খুব কষ্ট হলে ঘেমে নিয়ে অস্থির হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য হয়। যদি বিরক্তি লাগে, তো এটা আমার হাতে নেই, আমি চিকিৎসাধীন, তাহলে আমাকে ক্লাস করানো বন্ধ করতে হবে, সেটা আরও বেশি খারাপ হবে। তো কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে, বলবে সেখানে। সবাই ভালো থাকো, খুব শীঘ্রই দেখা হবে। আর এই রকম ভিডিও যদি তোমাদেরকে পেতে হয়, সিভিল সার্ভিসের জন্য সমস্ত সাবজেক্টের ভিডিও অ্যাভেলেবেল। এইখানে একটা ফোন নাম্বার যাচ্ছে, যে সাবজেক্টের ভিডিও তোমরা রেকর্ডেড ভিডিও চাও আমার ক্লাস, ইউ ক্যান অ্যাভেল, কল দিস ফোন নাম্বার অ্যান্ড আস্ক আওয়ার সেক্রেটারিজ। আমাকে খুঁজে পেতে গেলে ফেসবুকে কী করতে হবে, ইউ হ্যাভ টু সার্চ সুজিত দেবনাথ বলে সার্চ দিলে আমাকে নিশ্চয়ই খুঁজে পাবে। ফলো দ্যাট মাই প্রোফাইল। খুব ভালো থাকো, খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আপাতত টাটা, বাই।